প্রিয় চাকরি প্রত্যাশী ক্যারিয়ার গাইড চ্যানেলে সবাইকে স্বাগত। ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার ১৩তম গ্রেডের বিগত বছরের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আজ আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ রইবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। I said, do it. চেঞ্জ ইট ন্যারেশন। এর সঠিক উত্তর হবে আই অর্ডার্ড সামওয়ান টু ডু ইট। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট করার জন্য সাবজেক্ট, তারপর অর্ডার অথবা সে অথবা টেল অথবা আস্ক প্লাস টু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্সের সম্পূর্ণ অংশ, এটি হলো এর ফরমেশনের সিস্টেম। সে অনুযায়ী আই অর্ডার্ড সামওয়ান টু ডু ইট, এটি হলো সঠিক উত্তর। Find the correct sentence. I have known him for the beginning of the year. অর্থাৎ আমি এই বছরের শুরু থেকেই তাকে চিনি। তাহলে এই সেন্টেন্সটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল এবং তারপর অবজেক্ট। এই ফরমেশন অনুযায়ী দ্বিতীয় অপশনটি সঠিক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র? এটি রাধাকৃষ্ণের প্রেমের দূতী। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের সর্বজন স্বীকৃত প্রথম সাহিত্যিক নিদর্শন। বড়াই এ কাব্যে রাধাকৃষ্ণের প্রেমের দূতী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রথম প্রকাশিত হয়। শি আর্গু ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। এখানে সঠিক উত্তর হবে শি আর্গু উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। কারণ কারোর সাথে যখন তর্ক বোঝানো হয় তখন আর্গু এর পরে উইথ বসে। দ্য ড্যাশ প্রোগ্রাম কম্প্রেস লার্জ ফাইল ইনটু এ স্মলার জিপ। সঠিক উত্তর হবে দ্য উইনজিপ প্রোগ্রাম কম্প্রেস লার্জ ফাইল টু এ স্মলার ফাইলস। কারণ ফাইল কম্প্রেস করার জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে উইনজিপ, এবং কম্প্রেস করা হলে ফাইলের সাইজ ছোট হয় এবং মেমোরিতে কম জায়গা দখল করে। এর ফলে কখনো ডাটা ট্রান্সফার করতে হলে সেটার গতি বেশি হয়। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? সঠিক উত্তর ব্রজবুলি ভাষায়। যশোরাজ খান ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন। তিনি এ বিষয়ের প্রথম পদকর্তা। আর বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করে কবি খ্যাতি পান। রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থটি রচনা করেন। ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর আরবি ভাষা। আরবিতে এই রিমাল শব্দের অর্থ হল বালু। দ্য রেফারেন্স অফ পারফিউম অফ অ্যারাবিয়া ক্যান বি ফাউন্ড ইন। অর্থাৎ এই যে পারফিউম অফ অ্যারাবিয়া, এই শব্দটি কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যায় উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথের পঞ্চম অঙ্কের প্রথম দৃশ্যের লেডি ম্যাকবেথের উক্তি ছিল অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। অর্থাৎ এটি পাওয়া গিয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে। কোনটি আরবি ভাষা থেকে অনুদিত সাহিত্য? নসিহতনামা। আব্দুল হাকিম, শেখ পরাণ, শেখ সোলাইমান প্রমুখ এ সাহিত্যের অনুবাদক। ড্যাশ দ্য ট্রেইন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড। সঠিক উত্তর হবে ইন স্পাইট অফ রেইন, অর্থাৎ বৃষ্টি সত্ত্বেও দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড। এটিকে অর্থাৎ ক্রিকেট ম্যাচকে বাতিল বলে ঘোষণা করা হয়নি। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি? মিশন সমাচার। কারণ শ্রীরামপুরের মিশনারিদের প্রচেষ্টায় বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ হিসাবে 1800 খ্রিস্টাব্দে মুদ্রিত নথি মিশন সমাচারকে প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে বাংলা ভাষায় যে কথ্য ভাষা রয়েছে তার আদি গ্রন্থ মনুয়েল দ্য অ্যাসুম্পসাওয়ের রোমান রীতিতে লেখা টিপার শাস্ত্রের অর্থবেদ।
কথায় পটু কোন ধরনের সমাস? এটি একটি অলুক বহুব্রীহি। কারণ এটা যখন আমরা ব্যাস বাক্য করব তখন বলা হবে কথায় পটু যে, তার সমাস হবে অর্থাৎ ব্যাস বাক্য হবে কথায় পটু যে। অর্থাৎ যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদে কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অলুক বহুব্রীহি সমাস। I don't mind that negative feedback if it is true. আমরা জানি মাইন্ড শব্দটির পর সর্বদা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেই ক্ষেত্রে এখানে বসবে আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। প্রাকৃত পৈঙ্গল এর কবিকে শ্রীহর্ষ। অর্থাৎ এটি ত্রয়োদশ শতকে রচিত গীত কবিতার মহাসংকলন এবং এই অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন। অন্যদিকে রামাই পণ্ডিত ও হলায়ত মিশ্র রচিত অন্ধকার যুগের আরও দুটি সাহিত্যকর্ম যথাক্রমে শূন্য পুরাণ ও শেখ শুভদয়া। সংস্কৃত কবি জয়দেব রচিত বিখ্যাত গীতিকাব্য গীত গোবিন্দম। দ্য এক্সটেনশন অফ এ ফাইল পিডিএফ স্ট্যান্ড ফর, অর্থাৎ পিডিএফ এর ইলাবোরেশন হবে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। হু রোট এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, অর্থাৎ এটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটি অর্থাৎ এটি একটি মূলত কবিতা। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরও কিছু কবিতা হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড টু দ্য স্কাইলার্ক, দ্য সলিটারি রিপার। Because of its global status and colonial history, English is often considered to have hegemony, অর্থাৎ হেজিমনি দ্বারা মূলত বোঝায় কোনো আধিপত্য অর্থাৎ বৈশ্বিক মর্যাদা এবং ঔপনিবেশিক ইতিহাসের কারণে ইংরেজি ভাষা প্রায়ই কর্তৃত্ববাদী হিসাবে বিবেচিত। পার্সোনা নন গ্রাটা কোন ভাষা থেকে গৃহীত? ল্যাটিন ভাষা। এটি বিশেষত কূটনীতিতে ব্যবহৃত বহুল প্রচলিত একটি শব্দ যার অর্থ হল অবাঞ্ছিত ব্যক্তি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয়? 105 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এখানে বলা হয়েছে সংসদের যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে এবং আপিল বিভাগ কর্তৃক প্রণীত যে কোনো বিধি সাপেক্ষে আপিল বিভাগের কোনো ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকিবে। আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবিকে? সৈয়দ শামসুল হক। তার রচিত আরও কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন পরাণের গহীন ভিতর, একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ ইত্যাদি। এছাড়াও পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুল দিনের সারা জীবন তার বিখ্যাত দুটি কাব্যনাট্য। এ ডিক্যাড ইজ এ সেম অ্যাজ 10 ইয়ার্স, অর্থাৎ ডিক্যাড মানে হলো দশক, অর্থাৎ 10 বছরে এক ডিক্যাড। অনিলা কোন গল্পের নায়িকা? সঠিক উত্তর 1 নম্বর। এছাড়াও স্ত্রীর পত্র ও নষ্টনীড় গল্পগুলোর নায়িকা যথাক্রমে স্ত্রীর পত্রে রয়েছে মৃণাল আর নষ্টনীড়ে চারুলতা। যদি রবীন্দ্রনাথের আরও কিছু বিখ্যাত ছোট গল্পের নারী চরিত্র আমরা দেখব ভিখারিণীতে রয়েছে কমলা দেবী, অপরিচিতায় কল্যাণী, জীবিত মৃত রয়েছে কাদম্বিনী, ল্যাবরেটরিতে মোহিনী, মধ্যবর্তীতে শৈলবালা, দেনা পাওনাতে নিরুপমা, এক রাত্রিতে সুরবালা। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? এটি মোতাহার হোসেন চৌধুরী তার সংস্কৃতির কথা, যেটি 1958 সালে প্রকাশিত হয়, সেখানে তিনি বলেছিলেন যে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। দ্য টেরাবাইট কনসিস্টেড অফ, অর্থাৎ টেরাবাইট গঠিত হয় 1024 গিগাবাইট নিয়ে। অ্যালিগরি শব্দের অর্থ কি? অ্যালিগরি সাহিত্যে ব্যবহৃত একটি বহুল প্রচলিত শব্দ যার অর্থ হল রূপক। হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সটেনশনস অফ গ্রাফিক্স ফাইল?
এমপি। এছাড়াও আরও কিছু গ্রাফিক্স ফাইল রয়েছে, যেমন জিআইএফ, জেপিইজি, ছবির ক্ষেত্রে জেপিজি, ডট পিএনজি ইত্যাদি হলো গ্রাফিক্স ফাইল। আর ডট এক্সএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল ফরম্যাট, ডট ডক হলো ওয়ার্ড ফাইল এক্সটেনশন এবং ডট ইএক্সই হলো এক্সিকিউটেবল ফাইল এক্সটেনশন। দ্য লেক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ রোমান্টিক এজ। আমরা জানি যে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের কামব্রিয়াতে গড়ে ওঠা লেক ডিস্ট্রিক্ট ইংরেজি সাহিত্যে পরিচিত পায় রোমান্টিক এজে। এই অঞ্চলে বসবাস করা কবিগণ হলেন লেক পোয়েট, যাদের মধ্যে রয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ, রবার্ট সাউথওয়ে। পড়াশোনায় মন দাও। বাক্যে পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি? এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কারণ আমরা জানি ক্রিয়া সম্পাদনের কাল, সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। এখন পড়াশোনায় মন দাও বাক্যে যদি আমরা প্রশ্ন করি কোন বিষয়ে মন দাও, প্রশ্ন করলে পড়াশোনায় উত্তর পাওয়া যায়, তাই এটি অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? এটির অর্থ চির অশান্তি। সাধারণত প্রচলিত রয়েছে রামায়ণের যে ভিলেন বা খল চরিত্র রাবণ, সেই রাবণের চিতা কখনোই নিভবে না। কিন্তু বাস্তবিক বাল্মীকির যে রামায়ণ রয়েছে সেখানে রাবণের চিতা যে সারা জীবন ধরে জ্বলবে এমন কোনো দৃষ্টান্ত নেই। তারপরও বহুল প্রচলিত অর্থে রাবণের চিতাকে চির অশান্তি বা সারা জীবন ধরে এভাবে জ্বলবে এই অর্থে এই প্রবাদ প্রচলিত। আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি, আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি, অর্থাৎ আমি কখনোই বিদেশে যাইনি। নামহীন গোত্রহীন কার লেখা? এটি হাসান আজিজুল হকের লেখা গল্পগ্রন্থ। তার লেখা আরও কিছু গল্পগ্রন্থ রয়েছে, যেমন আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য ইত্যাদি। ঘেউ ঘেউ কোন প্রকার দ্বিরুক্ত শব্দ? ধনাত্মক দ্বিরুক্ত শব্দ। আমরা জানি কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দকে ধনাত্মক শব্দ বলে, অর্থাৎ এই জাতীয় ধনাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি, যেমন ঘেউ ঘেউ, মিউ মিউ, কা কা, মড়মড়, কুহু কুহু ইত্যাদি। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত কোথায়? আগারগাঁওয়ে। দ্য অ্যান্টোনিম অফ ব্লাসফেমিয়াস, অর্থাৎ ব্লাসফেমিয়াস অর্থ হলো নিন্দাপূর্ণ, তাহলে তার বিপরীতার্থক শব্দ কোনটি হবে? রেসপেক্টফুল বা সম্মানপূর্ণ। বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। এ পর্যন্ত বাংলাদেশে 6টি আদমশুমারি পরিচালিত হয়েছে। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই, অর্থাৎ জাস্টিস ডিলেইড এবং ইজ জাস্টিস ডিনাইড এই শব্দটি বলেছেন কে? এটি বলেছেন বিখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ উইলিয়াম ইওয়ার্ড গ্লাডস্টোন। নুরুল দিনের সারা জীবন কি? নুরুল দিনের সারা জীবন এটি একটি কাব্যনাট্য। The author seems to invite us to dash with the tragic characters of his book. সঠিক উত্তর হবে কমিসিরেট বা সহানুভূতি প্রকাশ। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? কবিগানের যুগে পাঁচালী গান নামে এক ধরনের গান প্রচলিত ছিল এবং এ ধারার শক্তিশালী কবি হিসাবে দাশরথী রায় প্রতিষ্ঠা অর্জন করেছিলেন, যাকে আবার দাশু রায় নামে অভিহিত করা হতো। তিনি নিজেই পাঁচালী দল বেঁধে গান গাইতেন। তার পাঁচালী পালা 10 খণ্ডে প্রকাশিত হয়েছিল। নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। নিম্নের কে অস্তিত্ববাচক দার্শনিক ছিলেন না? টমাস হবস।
তিনি মূলত লেভিয়াথান গ্রন্থে সামাজিক যুক্তি মতবাদের ধারণা দেন। এ কারণেই তাকে অস্তিত্ববাদী দার্শনিক নন বলেই সবাই স্বীকার করে থাকেন। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ে কয়টি আর্টিকেল রয়েছে? এখানে 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল বা অনুচ্ছেদ রয়েছে। সেই হিসাবে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সংবলিত অনুচ্ছেদের সংখ্যা হল 18টি। বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে? 4 জুলাই 2017 সালে। নভোড়া শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? নব যোগ উড়া। আমরা জানি প্রথম পদের শেষে অধ্বনি বা আধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রস্ব উ ধ্বনি বা দীর্ঘ উ ধ্বনি যোগে ও ধ্বনি হয়। বানানে ওকার রূপে আগের বর্ণ যুক্ত হয়েছে, তাই নব যোগ উড়া একই সঙ্গে হবে নভোড়া। কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে? গভীর নিশীথে প্রকৃত সুপ্ত। দুঃখিত, গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে 10 জুলাই 1948 সালে। নিচের কোন সন্ধিবিচ্ছেদ সঠিক নয়? নয়ন, রাজযোগ নি রাগী, তৎযোগ রূপ তদ্রূপ, তৎযোগ কাল তৎকাল। এখানে যে কয়টি সন্ধিবিচ্ছেদ রয়েছে তার সবগুলোই সঠিক। It is difficult dash to dispose the waste. সঠিক উত্তর হবে why it is difficult to dispose of waste. দশরথের প্রতি কৈকেয়ী কোন কাব্যের অন্তর্গত? বীরাঙ্গনা কাব্য। আমরা জানি বীরাঙ্গনা কাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটি তার একটি পত্রকাব্য। এই অমিত্রাক্ষর ছন্দে রচিত এই পত্রকাব্যে পত্রের সংখ্যা রয়েছে মোট 11টি। এটি রোমান কবি ওভিডের হেরোইডস পত্রকাব্যের অনুসরণে রচিত। পৌরাণিক নারীরা এ কাব্যে আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়েছেন এবং দশরথের প্রতি কৈকেয়ী, দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা এর উল্লেখযোগ্য কয়েকটি পত্র। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থটি রচিত হয় 1735 সালে, আর এর লেখক ছিলেন দম আন্তোনিও। দ্য অপোজিট অফ অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্টের বিপরীতার্থক শব্দ কোনটি? অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা বা দৈব কোনো ঘটনা, ইন্টেনশনাল মানে নিজে ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা ঘটানো। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস, অর্থাৎ প্রোগ্রেস শব্দের সমার্থক শব্দ কোনটি? অ্যাডভান্সমেন্ট বা উন্নতি। টার্সিয়ারি এডুকেশন রিফার্স টু দ্য এডুকেশন ইউনিভার্সিটি লেভেল। আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 3টি লেভেল রয়েছে, একটি হলো প্রাইমারি, আরেকটি সেকেন্ডারি, আরেকটি রয়েছে টার্সিয়ারি। অর্থাৎ টার্সিয়ারি এডুকেশন বলতে বোঝায় বিশ্ববিদ্যালয় বা উচ্চতর গবেষণার যে পর্যায় রয়েছে সেই পর্যায়কে। টু মিট ট্রাবল হাফওয়ে মিন্স, অর্থাৎ এর অর্থ হলো আশ্চর্য হওয়া, তাহলে এর সমর্থক শব্দ হবে টু বি পাজলড বা বিস্মিত হয়ে যাওয়া। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। এখন আমরা চলে যাব সরাসরি অঙ্কের অংশে। আমরা এখানে দেখব অঙ্কের যে অংশ রয়েছে সেখানটিতে বলছে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা, অর্থাৎ বইটিতে লেখা মূল্য হলো 400 টাকা। বইটি 15% কমিশনে বিক্রি করা হয়। অর্থাৎ আমরা বাজারে যে বই কিনি সেখানে বইয়ের গায়ে যে দাম থাকে, আমরা যে বলি যে আমাদের কত কমিশন দিবেন, ঠিক সেটি বলছে যে কমিশন হলো 15 টাকা। বইটির ক্রয় মূল্য 200 টাকা, অর্থাৎ দোকানি তিনি 200 টাকা দিয়ে এটি কিনেছেন। এতে তার শতকরা কত লাভ হবে? অর্থাৎ বইয়ের গায়ের দাম ছিল 400 টাকা, তিনি 15% কমিশন দেন, অর্থাৎ 15% কমিশন দিলে বইটির মোট কমিশনের পরিমাণ 60 টাকা। তাহলে 400 টাকা থেকে যদি আমরা 60 টাকা বিয়োগ করি তাহলে বইটি বিক্রি হবে 340 টাকাতে। এখন 340 টাকায় যদি বিক্রি করা হয়, তার আমরা জানি যে লাভ বা ক্ষতি নির্ধারিত হয় ক্রয় মূল্যের উপর। তাহলে তিনি কিনেছিলেন কত টাকা দিয়ে? এই যে এখানে 200 টাকা,
উনি বিক্রি করছেন কত? 340 টাকা, অর্থাৎ একটি বইতে তিনি লাভ করছেন কত টাকা? 140 টাকা। তাহলে 200 টাকাতে উনি কত লাভ করছেন? 140 টাকা। 1 টাকায় কত লাভ করছেন? 1 টাকায় লাভ করছেন 140 ভাগ 200 টাকা। আর 100 টাকায় লাভ করছেন 140 গুণন 100 ভাগ 200। আমরা যদি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটি এবং 2 140-এর ভেতর যায় 70 বার, তাহলে আমরা জানি দোকানি ওই বইটিতে লাভ করছেন 70%। এই অঙ্কটিতে বলছে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। এটি হলো একটি অংশ। বলছে সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 38 বেশি, অর্থাৎ এটি হলো অঙ্কের প্রথম অংশ, এটি হচ্ছে অঙ্কের দ্বিতীয় অংশ। তাহলে ক্রমিক বিজোড় সংখ্যা কোনটি? আমরা 1 আমাদের কাছে বিজোড়, 1-এর পরে বিজোড় হলো 3, তারপর বিজোড় রয়েছে কত? 5, তারপরে 7, এরপরে 9, এভাবে আমাদের বিজোড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা বলছে যে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে x কে আমি যদি ধরি 1, তাহলে তার পরবর্তী বিজোড় সংখ্যার সূত্রই হলো যে প্রথম সংখ্যা যদি আমি x ধরি আর পরের সংখ্যা হবে x প্লাস 2 হলো তার পরের বিজোড় সংখ্যা। তাহলে আমরা ধরেছি প্রথম বিজোড় সংখ্যা x, পরের বিজোড় সংখ্যা x প্লাস 2, তারপরের বিজোড় সংখ্যা x প্লাস 2 প্লাস 2 অর্থাৎ x প্লাস 4, তারপরের সংখ্যা x প্লাস 6, তারপর x প্লাস 8, এরপর x প্লাস 10। তাহলে আমাদের এখানে মোট বিজোড় সংখ্যার পরিমাণ 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে শর্ত মতে বলছে প্রথম 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। আমি এখানে 6টি ক্রমিক বিজোড় সংখ্যা আমি বসিয়েছি। এখন বলছে যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? x প্লাস 10, এটি হলো সবচেয়ে বড় সংখ্যা। এর দ্বিগুণের চেয়ে, অর্থাৎ সবথেকে বড় সংখ্যার 2 গুণের থেকে কত বেশি? 38 বেশি। আমি এখন সমীকরণটি বসিয়েছি। সমীকরণটি আমি যদি এখন যোগ বিয়োগ করি তাহলে হবে 6x প্লাস 30 ইকুয়াল টু, এই x এর সঙ্গে যদি 2 যোগ করি, 2 গুণ করি তাহলে কি হবে? 2x। 2 এর সঙ্গে যদি 10 গুণ করি, অর্থাৎ এখানে x প্লাস 10 এটি 2 এর সঙ্গে গুণ আকারে আছে, এজন্য আমি গুণ করলাম, তাহলে আসবে কত? 2x প্লাস 20, এবং এখানকার 38 এখানে নিয়ে আসলাম। তাহলে এটি যদি আমি যোগ বিয়োগ করি কি আসবে? 6x মাইনাস 2x, অর্থাৎ এই 6x আর এখানকার 2x ছিল এ পাশে প্লাস, তাই সমান সমানের বাম দিকে চলে আসলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে 6x মাইনাস 2x ইকুয়াল টু কত হবে? হবে এই 30 যখন আমি এইখানে নিয়ে আসব, তাহলে 58 মাইনাস 30 কত হবে? 4x ইকুয়াল টু 28। তাহলে x সমান সমান 28কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 7। এখন বলছে তাহলে সংখ্যাগুলোর যোগফল কত? আমি x এর মান পেয়েছি 7, তাহলে আমি এইখানটিতে, অর্থাৎ আমার যে প্রথম যে অংশ ছিল এইখানে সবগুলো সংখ্যা আমি বসাবো। বসালে হবে কয়টি? আমার এখানে x এর সংখ্যা ছিল মোট 6টি। x, x প্লাস 2, x প্লাস 4, এখানে প্রত্যেকটা x মিলে হচ্ছে কয়টি x? 6টি x। আর অন্য সংখ্যা কত ছিল? প্রথমটিতে, দ্বিতীয়টিতে ছিল 2, এখানে 2 নিয়েছি। তৃতীয়টিতে ছিল 4, 4 নিয়েছি, এভাবে 10 পর্যন্ত নিয়েছি। তাহলে x এর মান আমরা যদি বসাই, তাহলে এখানে দেখেছি আমরা x এর মান কত? 7। তাহলে 6 ইন্টু x ছিল, আমরা পরে লিখব 6 ইন্টু 7 বা 7 যোগ এইখানে 30, অর্থাৎ আমরা যদি 2 যোগ 4 আর 2 6 আর 6 12 আর 8 20 আর 10 30, সেই 30 এখানে, তাহলে হবে কত? 6 7 42 যোগ 30 কত? উত্তর 72। খুব সহজেই আমরা এটি করে ফেলতে পারলাম। এরপর এই অঙ্কটিতে আমরা দেখছি বলছে x কিউব মাইনাস 1, আর কি বলছে? x কিউব প্লাস 1। এখানে আমার একটু তোলা ভুল হয়েছে, x কিউব প্লাস 1 হবে। আমি যদি হাতে এখানে লিখে দেই x কিউব প্লাস 1 এবং x4 প্লাস x টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 1, এদের কি করতে হবে? এই সংখ্যাগুলোর
লসাগু বের করব। আমি একটু হাতেই লিখি, এটা লেখা হয়নি। লসাগু বের করব, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়কে কি হবে, আমাদের ছোট সংখ্যা এবং বড় সংখ্যা সবগুলোই কমন যেগুলো আছে সেগুলো নিয়ে এর লসাগু করতে হবে। তাহলে আমরা দেখছি এক্স কিউব মাইনাস ওয়ান, এটাকে যদি আমি সূত্রে লিখি তাহলে আমি এভাবে কি লিখতে পারি কিনা বলো, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ ওয়ানের কিউবের অর্থ হলো ওয়ান। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এক্স এর সঙ্গে এক্স হলো এ আর ওয়ান হলো বি, অর্থাৎ এক্স এর সঙ্গে যদি আমরা এক্স স্কোয়ার নিলাম তাহলে এক্স এর স্কোয়ার প্লাস এক্স এর সঙ্গে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস, দুঃখিত আমি যদি এভাবে বলি এ স্কোয়ার, এই যে এখানে এ স্কোয়ার নিলাম প্লাস এ বি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান, তাহলে মান কত হবে, এক্স শুধুই এক্স হবে, এক্স ইন্টু ওয়ান মানে এক্স, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার ওয়ানের স্কোয়ার করলে কত হয়, ওয়ানই হয়। তাহলে আমি এটি বসালাম প্রথম রাশি। আমার দ্বিতীয় রাশি রয়েছে কোনটি, এক্স কিউব প্লাস ওয়ান, এখানেও আমি বলতে পারি কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমি আগে যেমন বলেছি ঠিক হুবহু যদি এখানে সূত্রটি বসাই তাহলে আমি দ্বিতীয়টি পেয়ে গেলাম। তৃতীয়টিকে কি বলছে, এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা কি করব, আমরা এটাকে মিডল টার্ম করে ফেলব। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত, এক্স টু দি পাওয়ার ফোর, এই যে এক্স টু দি পাওয়ার ফোর আমি এইভাবে লিখব, আমি সূত্রে রাখার চেষ্টা করব, প্লাস টু ইন্টু আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটিতে আমরা এখানে নিয়ে আসব, প্লাস টু ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখছি এক্স স্কোয়ার যদি হোল স্কোয়ার করি তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার, টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, তার মান কত হবে টু এক্স স্কোয়ার, কিন্তু এখানে রয়েছে কত এক্স স্কোয়ার, তার মানে আমার এইখানে সূত্রে একটি এক্স স্কোয়ার বেশি হয়েছে, তাই আমি এখানে একটি মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস কি হবে প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ারের মান কত, ওয়ানের স্কোয়ার হলে ওয়ানই হবে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমরা পরে কি করব, এটা তো আমরা সূত্রে বসিয়েছিলাম এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমি সেই সূত্রটি এখানে বসালাম, মাইনাস এ এক্স স্কোয়ার, এটি বসিয়ে দিলাম। তাহলে এখানে সূত্রটি আবার নতুন একটি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস এই দুটো হলো এ প্লাস বি, আরেকবার লিখব এ মাইনাস বি, লিখলে তখন আমার সূত্র কি হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এই যে এটুকু প্রথমটা লিখলাম, দ্বিতীয়টির এখানে যে সূত্র রয়েছে সেটি আমি এইখানে তুলে দিলাম। এবার দেখব কোনো কমন আছে কিনা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে আছে কিনা, আছে এখানে, তার মানে আমি এটি আর পুনরায় রিপিট করব না। আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে কিনা, হ্যাঁ এটা এখানেও আছে, তাহলে এটা আমি রিপিট করব না। আমরা কি করলাম, আমরা এখানে দেখছি এটি একটি সূত্র হয়ে যাচ্ছে প্রথম অংশটুকু। আমরা যদি একটু দেখি, এই যে এখানে প্রথম অংশটা একটা সূত্র হয়ে যাচ্ছে, সেই সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এটি এখানে বসিয়ে দিলাম, এ কিউব মানে কি এক্স কিউব মাইনাস ওয়ান, এটি এ এটি বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আবার এটিও হয়ে যাচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আমরা সেটি বসিয়ে দিলাম। তাহলে এটিকে যদি আমি এ কল্পনা করি আর এটিকে যদি আমি বি কল্পনা করি, তাহলে আমার কি হবে, উত্তর হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, এটি হলো এর উত্তর। এখন দেখো এখানে খুব মজার একটি অঙ্ক, এটির ভগ্নাংশ নির্ণয় করতে হবে। এটি যখন 1996 সালের সিলেবাস ছিল তখন এই জাতীয় অঙ্ক বইতে প্রচুর ছিল, এখন এটি খুব সীমিত দু চারটিতে থাকতে পারে।
আমরা এটাকে যখন ভাঙবো তখন আমরা দেখব এটি কি প্রক্রিয়ায় ভাঙতে হয়। আমরা এটাকে ভগ্নাংশে রূপান্তরিত করব। এর সূত্র হলো, আমরা নর্মাল সময় কি করি, 5.5 যদি থাকে আমরা কি করি, আমরা লিখব, এটা যদি আমরা উঠিয়ে দেই তখন আমরা লিখি এখানে 10। একটি ডট উঠালে বা একটি দশমিক উঠালে তখন আমরা 10 লিখি। কিন্তু 5.639 এর উপর যদি এইভাবে দুই প্রান্তে মাথার উপর দুইটি ডট বা দুইটি দশমিক চিহ্ন দেওয়া থাকে, তখন সেটির ভগ্নাংশের প্রক্রিয়া হলো, শর্টকাট শিখে রাখো, প্রথম সকল সংখ্যাগুলো একসাথে বসবে, ভাগ, অর্থাৎ এটির আগে যদি আমি করি এরকম হবে 5, 6, 3, 9, আমরা একসঙ্গে এখানে বসাবো কত, 5, 6, 3, 9 বসালাম। এখানে কয়টি মধ্যে রয়েছে, অর্থাৎ আবদ্ধ করা আছে কয়টি সংখ্যা, 3টি সংখ্যা। এর জন্য আমাকে কি করতে হবে, যেহেতু মাথার উপর ডট রয়েছে, এভাবেই মনে রাখো, মাথার উপর ডট থাকলে যতগুলো সংখ্যার উপর ডট থাকবে সরাসরি আমি ভাগ করে দেব কত, সব সেই কয়টি সংখ্যা ভাগে চলে যাবে 9 হয়ে, অর্থাৎ এখানে 3টির উপর যেহেতু ডট রয়েছে অর্থাৎ এখানে 3টি 9 হবে। মাইনাস দশমিকের আগের যে কয়টি সংখ্যা থাকবে, এখানে একটি সংখ্যা আছে তাই একটি বসালাম, যদি এখানে আরও একটি 5 থাকতো তখন এখানে আমি আরও একটু 5 বসাতাম। তাহলে 5639 ভাগ মাইনাস 5 যদি হয় তার মান কত, 5634। এটি এখানকার উত্তর। এখন দেখো বলছে 4 কিলোমিটার ঘন্টা বেগে চললে কোনো স্থানে যেতে যে সময় লাগে, খুব খেয়াল করে দেখো, বলছে যে 4 কিলোমিটার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় যদি 4 কিলোমিটার বেগে যেতে যে সময় লাগে, 5 কিলোমিটার ঘন্টা বেগে চললে তার চেয়ে 30 মিনিট সময় কম লাগে। স্বাভাবিক বিষয়, যদি তুমি 4 কিলোমিটারের গতি থেকে 5 কিলোমিটারের গতি তো বেশি, অর্থাৎ আমি একটি বাইক চালাই, বাইকে যদি আমি কোথাও 4 কিলোমিটার বেগে যাই, যখন পৌঁছাবো 5 কিলোমিটার বেগে পৌঁছে গেলে তার থেকে 30 মিনিটে আগে পৌঁছাবো। অথবা ভিন্নভাবে বলতে পারি, 5 কিলোমিটার বেগে যদি আমি যাই তাহলে যখন পৌঁছাবো 4 কিলোমিটার বেগে গেলে আমি তার থেকে 30 মিনিট পরে পৌঁছাবো। তো আমরা জানি 30 মিনিট মানে কত, 30 মিনিট মানে হলো আধা ঘন্টা। আধা ঘন্টাকে আমরা কি লিখতে পারি, 1/2 ঘন্টা। তাহলে আমি লিখছি 4 কিলোমিটার যেতে সময় লাগে x ঘন্টা, ঠিক আছে, x ঘন্টা। 1 কিলোমিটার যেতে সময় লাগবে কত, এখানে 4-এর থেকে 1 কি ছোট, এজন্য 4কে আমরা কি করছি, ভাগ, এটুকু থাক। আবার 5 কিলোমিটার যেতে সময় লাগে একইভাবে x ঘন্টা, 1 কিলোমিটার 5-এর থেকে কম, তাই 5কে আমরা ভাগ করেছি। এখন যদি আমরা লিখি প্রশ্ন মতে 4 ভাগ 5 বিয়োগ x ভাগ 4 বিয়োগ x ভাগ 5 সমান সমান, আমরা কি বলছি, এর থেকে অর্থাৎ 4 কিলোমিটার গতি থেকে যদি আমি 5 কিলোমিটার গতির সময়টি আমি ব্যবধান নির্ণয় করি, তাহলে কতটুকু সময় আমার ব্যবধান হবে, 30 মিনিট। সেটি আমি এখানে সূত্রে বসিয়েছি। এটাকে যদি আমি লসাগু করি কি হবে, 4 এবং 5-এর লসাগু কত, 20। তাহলে 4 20-এর মধ্যে কতবার যায়, 5 বার। তাহলে এখানে হয়ে গেল 5 এবং উপরে আছে x, x এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে, 5x। আবার 5 20-এর মধ্যে কতবার যায়, 4 বার, তার সঙ্গে আমি কি গুণ করব, x, তাহলে 4x = 1/2। এটাকে যদি আমি 20কে এ পাশে নিয়ে যাই তাহলে কি হবে, সংখ্যাটি হয়ে যেত এমন। তাহলে 2কে যদি 20 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে, 10। তো ঠিক আমি সেটি এখানে করেছি, 5x থেকে -4x যদি বিয়োগ করি কত থাকবে, 1। আর এই 20কে যদি আমি 1/2 গুণ 20 এভাবে লিখি, অর্থাৎ আমি যদি এইখানে লিখি 1/2 গুণ 20 এইভাবে লিখি, একে কাটাকাটি করলে কত হবে, 10। তাহলে সঠিক উত্তর হলো 10 কিলোমিটার, অর্থাৎ এই স্থানটির দূরত্ব হবে কত, 10 কিলোমিটার।
এখন দেখো এই অঙ্কটি সব সময় পরীক্ষাতে আসে। অনেকের কাছে এটা খুব জটিল মনে হয় বারবার করলেও, আমরা আজ শিখে নিব খুব সহজে। বলছে লগ 2√5 এর পাওয়ার যদি 400 ইকুয়াল টু এক্স হয়, তাহলে এক্স এর মান কত? আমরা এখানে অঙ্কটি বসালাম, তারপর কি করলাম, লগ 2√5 অভিকল রেখে দিলাম। আমরা 400কে লসাগু করব। 400কে কি করব? আমরা লসাগু করব। আমরা চেষ্টা করব লসাগু করে এমন মান বের করতে যার মান যেটিকে 2√5 এই ফরম্যাটে তার উপর যে কোনো সংখ্যা পাওয়ার বসিয়ে আমরা অঙ্কটি করে নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা যদি এটাকে লসাগু করি তাহলে মান আসবে কত? 16 গুণ 25, এভাবে করা যাবে। তো 16 গুণ 25কে আমি কি করতে পারি? 2√5 এভাবে আমি করতে পারি। তো আমি আরেকটু লসাগুটা আরেকটু দেখি। এখানে 400 মধ্যে 2 কতবার যায়? 200। আবার কি করতে পারি? 2 দিয়ে ভাগ করলাম, করলে কত হবে? 100। 2 দিয়ে ভাগ করলাম, কত হবে? 50। 2 দিয়ে ভাগ করলাম, কত হবে? 25। আমি 2 দিয়ে ভাগ 5, এখন 2 দিয়ে তো আর যায় না, তখন আমি কি করলাম? 5 5 25। তাহলে আমার এখানে সংখ্যা কি দাঁড়ালো? আমি এখানে সংখ্যাটি পেলাম 2⁴, অর্থাৎ 2 রয়েছে কয়বার? 1 2 3 4, গুণ 5 এর পাওয়ার কত? 5 রয়েছে 2 বার। কিন্তু আমার তো 2√5 এভাবে হচ্ছে না। আমি তাহলে কি করতে পারি? আমি 2⁴ ইন্টু √5⁴ এভাবে লিখতে পারি। এভাবে যদি আমি লিখতে পারি তাহলে আমি তো এটাও বলতে পারি 2√5⁴, একই কথা। সেটি আমি এখানে খুব ছোট করে দ্রুত করে দিয়েছি। তাহলে আমরা জানি যে যদি দুইটি বেজই মিলে যায় তাহলে তার পাওয়ারটি কোথায় চলে যাবে? আগে চলে যাবে। সেটি এখানে তাই হয়েছে। 4 log 2√5 পাওয়ার 2√5। তাহলে এই বেজ এবং পাওয়ার দুটি একসাথে কেটে যায়। কেটে গেলে কত উত্তর হবে? লগের ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটি থাকবে সেটি হবে তার উত্তর। তাহলে এখানকার উত্তর কত? 4। তোমরা যারা বুঝতে পারছো না এখানে 5 এর উপর আমি রুট দিয়ে কিভাবে করলাম, আমরা যদি এভাবে লিখি √5 ইন্টু √5, তাহলে কি হবে? আমি কি এটা লিখতে পারি? আমি যদি 5 না লিখে আমি এখানে কি করেছি, আমি 5 এর স্কয়ার অর্থাৎ 5 ছিল কয়বার? 2 বার, অর্থাৎ 5 এখানে কয়বার ছিল? 5 ছিল 2 বার। আমি ওইভাবে না লিখে আমি তো এভাবেও লিখতে পারতাম। আমি তো লিখতে পারতাম 5 গুণ 5, এভাবে লিখতে পারতাম। তাহলে 5 কয়বার আছে? 2 বার আছে। এখানে তো তাই ছিল, কিন্তু এর উপর 4 হলো কেন? তাহলে √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5, আমরা এটা লিখলাম। আমরা জানি সবসময় রুটে বর্গে কেটে যায়। তাহলে আমি যদি এই দুইটার জন্য এভাবে লিখি √5 এর হোল স্কয়ার ইন্টু এই দুইটার জন্য যদি আমি আরেকটি লিখি √5 এর হোল স্কয়ার, এই দুটোর মান তো একই, ঘটনা তো একই। তাহলে রুটে বর্গে সবসময় কেটে যায়, এই রুট বর্গে কেটে যাবে। কেটে গেলে কত হবে? 5 এর হোল স্কয়ার, একই হলো। তাহলে এটির উত্তর কত? 4। এখন বলছে a ইকুয়াল টু, আমরা অঙ্কটি ভালোভাবে পড়ি এবং মনোযোগ দিয়ে দেখি। বলছে x মৌলিক সংখ্যা। কি সংখ্যা? এটি কিন্তু আসলে অঙ্ক। x মৌলিক সংখ্যা এবং x 5 এর থেকে ছোট অথবা 5 এর সমান, লেসার দ্যান অর ইকুয়াল টু। কত থেকে? x হয় 5 এর সমান অথবা 5 এর ছোট হলে PA এর সদস্য সংখ্যা কত? অর্থাৎ আসলে তাহলে এই x এর মানটা আসলে কত হবে এখানে? তাহলে আমরা একটু দেখব যে মৌলিক কোন কোন সংখ্যা 5 এর থেকে 5 এর সমান বা 5 এর ছোট হয়। আমরা এখানে সংখ্যাগুলো বসাই 1 2 3 4 5। আমরা জানি যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না সেটি আসলে মৌলিক সংখ্যা। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, আর 1 হলো পৃথিবীর সকল সংখ্যার সঙ্গে গুণ এবং ভাগ
সবই যায় বলে এককে মৌলিক সংখ্যা বলা হয় না। তাহলে এখানে মৌলিক সংখ্যা কোনটি দাঁড়াচ্ছে? 2, 3 এবং 5। তাহলে আমি এখানে লিখেছি a ইকুয়াল টু 2, 3 আর 5। তাহলে পি এর উপাদান সংখ্যা কত? পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ এই উপাদান সংখ্যা যখন বের করা হয় তার সূত্রই আছে এটি 2 টু দি পাওয়ার n। এটি হলো উপাদান সংখ্যা বের করার সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার, এখানে আমরা কত দেখছি n ইকুয়াল টু কত? এখানে কয়টি সংখ্যা আছে? একটি, দুইটি, তিনটি। তাহলে n ইকুয়াল টু হলো 3। তাহলে 2 এই উপাদান সংখ্যা হবে কত? n এর জায়গায় আমরা কি বসাবো? তার মান বসাবো 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হলো 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণী 4, দুগুণী 8। তাহলে এই যে উত্তর খুব সহজ। এখন আমরা একটু ট্রেনের অঙ্ক করব। এটি একটু খুব সহজে বুঝতে হবে। একটি ট্রেনের গতিবেগ 36 কিলোমিটার, অর্থাৎ ট্রেনটি কত গতিতে চলছে? 36 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় চলে। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? এখন এই অঙ্ক বোঝার ক্ষেত্রে তোমাকে খুব সহজে বুঝতে হবে যে যখন সেতুটি ট্রেনের দৈর্ঘ্য বা অতিক্রম বা সরি ট্রেন যখন সেতুকে অতিক্রম করে, আমি এইখানে একটি দাগ দিলাম, আমি মনে করলাম এটা একটা সেতু আর এটি একটি ট্রেন। তাহলে এটি হলো ট্রেনের মাথা আর এটি হলো ট্রেনের লেজ বা শেষ অংশ। এই ট্রেনটি যখন এদিক দিয়ে যাবে, আমি চিন্তা করলাম যে ট্রেনটি যখন অতিক্রম করবে, এটি হলো একটা সেতুর পিলার, লাস্ট পিলার যখন ট্রেনের লেজটা এই বরাবরই থাকবে এইখানে, তাহলে কি হবে? আমরা বুঝতে পারবো যে ট্রেন যখন সেতু অতিক্রম করে তাহলে সূত্র হবে ট্রেনের দৈর্ঘ্য ট্রেন প্লাস ব্রিজ, এই দুটির দৈর্ঘ্যের যোগফল টি প্লাস বি, টিবি। সবসময় মনে রাখবে ট্রেনের অঙ্ক করার সময় টিবি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অঙ্কের সময় বের করার সময় এটি সহজ হবে। অর্থাৎ ট্রেনটি সেতুর সর্বশেষ পিলার, ট্রেনের সর্বশেষ বগির সর্বশেষ প্রান্ত যখন অতিক্রম করবে, তখনই ধরে নেওয়া হবে ট্রেনটি সেতুকে অতিক্রম করেছে। তাহলে এখানে কি হবে? ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য, এই দুইটি যোগ করতে হবে। যোগ করলে তার যোগফল কত হবে? 360 মিটার। এখন আমরা জানি 36 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং 36 কিলোমিটার সমান কত মিটার? 36,000 মিটার। আবার প্রতি 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। আর 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তার মানে 1 ঘন্টা সমান কত হবে? 60 মিনিট আর প্রতি মিনিটে 60 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 3600 সেকেন্ড। এখন আমরা দেখব, আমরা বলবো যে এটি 3600 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। 1 মিটার যায় আর 360 মিটার যায়, অর্থাৎ 3600 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। বা 36 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 মিটার যায় কত ঘন্টায়? আর 360 মিটার যায় কত ঘন্টায়? কাটাকাটি করো। আমরা এখানে কাটলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করলে উত্তর আসে কত? দেখো, এই 36 কেটে দিলাম, তাহলে উত্তর কত? 36 সেকেন্ডে। এই অঙ্কটিতে আমরা অন্যভাবেও করতে পারতাম, আমরা একটু শর্টকাট বা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি, তোমরা একটু খেয়াল করো। বলছে রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত, অর্থাৎ রহিমের অনুপাত হলো কত? 3 টাকা আর করিমের অনুপাত কত? 2 টাকা। তো ধরো এখানে তারা মোট কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে 3 আর 2 5 টাকা বিনিয়োগ করেছিল। বলছে মোট মুনাফার, এই বিনিয়োগের যে মুনাফা হয়েছে সেটি 5% দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম 855 টাকা পেল। অর্থাৎ রহিমই দাতব্য সংস্থাতে তার মোট মুনাফার 5% দান করেছে, দান করার পর তার অবশিষ্ট টাকা আছে 855 টাকা। এখানে কিন্তু দুইজন মিলে দান করেনি, দান কে করেছে? শুধু রহিম। তাহলে রহিমের যে দান ছিল সেই দানের পরিমাণ 5%, আর 5% দেওয়ার পর অবশিষ্ট টাকা আছে কত? 855 টাকা। এটুকু যদি বুঝো তাহলে অঙ্কটির আর তোমার কোনো বাধা আসবে না সামনে। তাহলে আমরা দেখছি 5% দান করলে তার কত টাকা থাকে? 100 টাকায় যদি সে 5 টাকা দান করে তাহলে 95 টাকা। তাহলে 95 টাকা যদি সে দান করে তাহলে তার মূল টাকার পরিমাণ ছিল কত? 100 টাকা। তাহলে 1 টাকা যখন সে দান করবে তাহলে তার মূল টাকার পরিমাণ ছিল 100 ভাগ 95। এখন
তার কাছে যে টাকা ছিল কত টাকা, 855 টাকা হলে তার আসল টাকার পরিমাণ কত, 100 গুণন 855 ভাগ 95, কত টাকা, 900 টাকা। তোমরা বাসায় এটা বারবার করে প্র্যাকটিস করো, এই অঙ্কটি আসার যথেষ্ট সুযোগ আছে। তাহলে প্রকৃত অর্থে রহিম পেয়েছিল কত, 900 টাকা। এখন এটা তো রহিমের টাকার পরিমাণ গেল, বলছে মোট তাহলে মুনাফা কত। তাহলে এই মুনাফার পরিমাণ কত, অনুপাত 3 বিনিয়োগ করলে মুনাফা পাওয়া গিয়েছে কত, 900 টাকা। তাহলে মোট এখানে বিনিয়োগের পরিমাণ কত, 3 আর 2 5 টাকা। সেটাই আমরা দেখব যে 3 অনুপাতে মুনাফার পরিমাণ 900 টাকা, 1 অনুপাতে আর 5 অনুপাতে মুনাফার পরিমাণ কত। আমরা এটা কাটাকাটি করলে উত্তর আসবে কত, 1500 টাকা। এই অঙ্কটি দেখো, মিশ্রণের অঙ্ক প্রতি পরীক্ষাতেই কম বেশি থাকে। এখানে বলছে 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3, অর্থাৎ 60 লিটার কেরোসিন এবং পেট্রোল রয়েছে একটি কন্টেইনারে, সাপোজ ধরো মিক্স করে রাখা। তাতে কেরোসিনের অনুপাত হলো 7 আর পেট্রোলের অনুপাত কত, 3। এতে কত লিটার পেট্রোল মেশালে, কি মেশাতে হবে তাহলে, পেট্রোল মেশাতে হবে। মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হবে। তাহলে আমরা এখানে আগে দেখি যে এখানে কেরোসিন কতটুকু রয়েছে আর পেট্রোল রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনুপাত দুটির যোগফল করলে কত হবে, 10। তাহলে কেরোসিনের অনুপাত আমরা কত জানি, 60 গুণন কেরোসিন কতটুকু ছিল, 7 ভাগ 10, এটি এই সূত্রের 10, অর্থাৎ 10 ভাগের 7 ভাগই রয়েছে কেরোসিন। সেটি আমরা কাটাকাটি করলাম কত, 42 লিটার। একইভাবে পেট্রোলের পরিমাণ 18 লিটার। এখন এখানে বলছে এতে কত লিটার পেট্রোল মেশালে, আমি ধরে নিব পেট্রোল মেশাবো আমি এক্স পরিমাণ, এক্স লিটার পেট্রোল মেশাবো। তাহলে আমি কি লিখব, আমি পেয়েছি কত, কেরোসিন আমি পেয়ে গিয়েছি। তাহলে আমি লিখব কেরোসিন অনুপাত কতটুকু পেট্রোল আমি মেশাবো। আমাকে পেট্রোল মেশাতে হবে কি, যতটুকু পেট্রোল আছে তার সাথে আরও কিছু পেট্রোল আমাকে মেশাতে হবে। তাহলে আমার পেট্রোল আছে কতটুকু, 18 লিটার, আর তার সাথে আমি কতটুকু মেশাবো, এক্স লিটার মেশাবো, ইকুয়াল টু, তখন কি হবে, এই এক্স লিটার মেশানোর পর অনুপাত হবে 3:7। এটি আমি লিখেছি। এখানে খেয়াল রাখতে হবে কেরোসিনের অনুপাতের সঙ্গে কেরোসিনের অনুপাত ঠিক থাকবে, পেট্রোলের অনুপাতের সঙ্গে পেট্রোলের অনুপাত ঠিক থাকবে। তাহলে আমি পরের লাইনে করেছি 42 অনুপাত মানে যেহেতু ভাগ, সুতরাং 42 ভাগ 18 যোগ এক্স ইকুয়াল টু 3/7। এখানে আমি বজ্র গুণন করেছি এটির সাথে এটি এবং এটির সাথে এটি। বজ্র গুণন করলে 3x ইকুয়াল টু 240 এসেছে, অর্থাৎ x সমান সমান কত হবে, তাহলে 80। এই অঙ্কটিতে বোঝার ক্ষেত্রে বুঝতে হবে প্রথম ধাপটি হলো কি পরিমাণ কেরোসিন বা পেট্রোল রয়েছে সেটি বের করে নিতে হবে। কি মেশাতে হবে বলা হচ্ছে, সবসময় খেয়াল রাখতে হবে মেশাতে হবে মানে যে পেট্রোলটি আগে যতটুকু ছিল তার সঙ্গে মেশাতে হবে, অর্থাৎ সবসময় সেই বিদ্যমান পেট্রোলের সঙ্গেই নতুন করে পেট্রোল আমাকে মিক্স করতে হবে। এই জন্য ওই যে এখানে যেটা লেখা 42 অনুপাত 18 যোগ এক্স, আর তখন কি অনুপাত হবে সেটি দিতে হবে ইকুয়াল টু এর পরে। এখন দেখো একটি সূচক রয়েছে এখানে, সূচকে বলছে 36 গুণন বা 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু 3 স্কোয়ার হলে x এর মান কত। সূচকের অঙ্ক সব থেকে সহজ, শুধু ধাপে ধাপে তোমাকে বুঝে বুঝে করতে হবে। তাহলে আমি অঙ্কটি এখানে বসালাম, 36 যেভাবে ছিল আমি সেটি রেখে দিলাম, দিয়ে আগের যে প্রথম অংশটুকু হুবহু রেখে দিলাম। আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হলো 9, 3 ইন্টু 3 অর্থাৎ 9 হয়। আমি এবার পরের কি অংশ করব, আমি এই প্রথম অঙ্কের প্রথম অংশের যে দ্বিতীয় খণ্ড এটি আমি হুবহু এখানে রেখে দিলাম। এই 36 এখানে গুণ ছিল, এই পাশে আসলে কত হবে, ভাগ। তাহলে 9কে যদি 9 এবং 36 ভাগ করলে কি হয়, 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। তখন আমি 4কে কি লিখতে পারি, 4কে 2 স্কোয়ার লিখতে পারি, তার মানে কত, 4। তাহলে এই অংশটাতে আমি শুধু এই অংশটুকুর কাজ করেছি, 2 স্কোয়ার করেছি। পরে কি করলাম, এই যদি এইভাবে থাকে 1 ভাগ 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার যদি আমি থাকে, আমরা পরের লাইন লিখতে পারি 2
ইনভার্স 2, অথবা তোমরা সহজে তুমি নিজে মনে রাখার জন্য 2 টু দি পাওয়ার -2 এমনও বলতে পারো। তো 2 টু দি পাওয়ার -2 এর মান হলো কত? আমি যদি পরের লাইনে করি 1/2 স্কয়ার, এটি হলো এমন। বোঝা গেল? তাহলে আমি এখানে সেটিই করেছি। পরের লাইনে কি করেছি? 2 টু দি পাওয়ার 3x - 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -2 বা 2 ইনভার্স 2। তাহলে আমার এই দুটির বেস সমান হয়ে গেল। বেস সমান হয়ে গেলে কি হবে? 3x - 8 ইকুয়াল টু -2, অর্থাৎ 3x -2 আর এইখানকার -8 যদি এপাশে আসে তখন কি হবে? +8। তাহলে কত হচ্ছে? 3x ইকুয়াল টু 8 থেকে যদি 2 বিয়োগ করি কত হবে? 6। তাহলে x এর মান, x যদি 6 কে 3 দিয়ে ভাগ করি তখন কি হবে? উত্তর 2। তাহলে আমার সঠিক উত্তর কোনটি? 2। এখন হলো এই ধারাটির পদ কোনটি? এটি আমরা সূত্র না দিয়ে আমরা সরাসরি একটু হিসাব করব যেহেতু ছোট। 8, 11, 17, 29, 53 ধারাটির পরবর্তী পদ কোনটি? আমরা সবসময় পদ বের করার সময় আমরা জানি আমাদের কি করতে হয়? আমাদের এদের মাঝে কতটুকু ব্যবধান আছে সেটি আগে আমাদের বের করতে হবে। তাহলে আমরা এর সিরিজটা বুঝতে পারবো এটি আসলে কি বোঝাতে চায়। 8 এর থেকে 11 এর ব্যবধান কত? 3। 11 থেকে 17 এর ব্যবধান কত? 6। 17 থেকে 29 এর ব্যবধান কত? 12। আর 29 থেকে 53 এর ব্যবধান কত? 14। এখন আমি দেখি যে এই ব্যবধানের মধ্যে বেড়েছে কিভাবে? জ্যামিতিকভাবে। অর্থাৎ জ্যামিতিক হারে যদি বাড়ে তখন তাকে কি দিয়ে গুণ করতে হয়? 2 দিয়ে। অর্থাৎ এদের প্রত্যেকেই তার পরবর্তী সংখ্যাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে প্রত্যেক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যায়। তাহলে আমি 24 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 48। এখন আমি যদি 48 এর সঙ্গে 53 যোগ করি তাহলে কত হচ্ছে? 53 যোগ 48, এই যে এখানে কত হবে? 101। বোঝা গেল? অর্থাৎ এই যে ব্যবধান রয়েছে সেই ব্যবধানটি বের করতে পারলেই তুমি এই সিরিজের সমাধানটি সহজেই করতে পারবা। এখন দেখো এই অঙ্কটি সব থেকে মজার। দেখলে মনে হচ্ছে যে অনেক বড়, কিভাবে করব, কিন্তু খুব সহজ একটি অঙ্ক। পি একটি কাজ 25 দিনে করতে পারে। তাহলে পি 25 দিনে একটি কাজ, যে কোনো একটি কাজ সে শেষ করতে পারে। আমি ধরে নিলাম পি 25 দিনে একটি বাড়ি নির্মাণের কাজ সে একা করতে পারে। কিউ পি এর চেয়ে 25% বেশি কর্মক্ষম, অর্থাৎ পি যে কয়দিনে কাজ করতে পারে কিউ তার থেকে 25% স্পিডে বেশি করতে পারে। অর্থাৎ সে যে স্পিডে করে, অর্থাৎ ধরে নিলাম যে পি 4 ঘন্টায় যে কাজ করে, 5 ঘন্টায় যে কাজ করে কিউ 4 ঘন্টায় সেই কাজ করতে পারে। ঘটনাটি এখানে তাই। তাহলে আমরা দেখব পি 25 দিনে করতে পারে এক অংশ, একদিনে করতে পারে 25 ভাগের এক অংশ। আবার পি যে কাজ করতে পারে, যেহেতু সে বলছে 25% বেশি কর্মক্ষম, তাই আমি এখানে বলেছি পি 125 দিনে যা করতে পারে কিউ পারে তা 100 দিনে। অর্থাৎ এখানে ভালো করে দেখো, বলছে কিউ পি এর চেয়ে 25% বেশি কর্মক্ষম। কিউ পি এর চেয়ে 25% বেশি কর্মক্ষম। তার মানে পি 125 দিনে যা করবে কিউ করবে কত দিনে? 100 দিনে। একদিনে আর 25 দিনে হলে কত হবে? তাহলে উত্তর হবে, বলেছে কিউ কত দিনে কাজটি শেষ করতে পারবে? কিউ শেষ করতে পারবে 20 দিনে। খুব সহজে হয়ে গেল। আমাদের সর্বশেষ প্রশ্ন, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x এর মান কত? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা সবসময় ভুল করি, আমরা মনে করি বিভিন্নভাবে এটা চেষ্টা করি, কিন্তু এর সঠিক নিয়ম কোনটি? এখানে 4 রয়েছে কয়বার? 1, 2, 3, 4। আমি সরাসরি এখানে 4 বসিয়ে দিব। 4 বার কি রয়েছে? 4 টু দি পাওয়ার x। আমি সেটি সরাসরি আবার বসিয়ে দিলাম। আমার অঙ্কের এই প্রথম লাইন শেষ। তাহলে 4, এটাকে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 এটা লিখতে পারি। আবার 4x, এটাকে আমি কি লিখতে পারি? আমি ধরে নিলাম, আমি লিখলাম 4x। এটি না লিখে আমি এইভাবে লিখতে পারি না? 2 টু দি পাওয়ার
এক্স, এভাবেও তো লিখতে পারি, এর মানেও তো একই 4। তো আমি এই সেই অংশটা এখানে ধরো লিখলাম 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার পাওয়ার এক্স। তারপরের লাইন কি হবে, এটি এখানে চলে গেল, আর এটিকে আমি পরে কি করতে পারি, এটির মানে যা এটির মানেও তাই নয়, একই। আমরা জানি পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ হয়, তাহলে 2x, এটি তাই লিখেছি। এখন আমি এদের যেহেতু সবারই বেস বা ভিত্তি 2 আছে, আমি 2কে কমন নিয়েছি, এই 2 হলো এইখানে আর এই 2x হলো এইখানে। আমরা জানি বেসকে যখন কমন নেওয়া হয় তখন পাওয়ারগুলোর মাঝের যে ফাঁকা অংশ এটিকে যোগ হিসেবে চিহ্নিত করতে হয়, এই যে এখানে যোগ রয়েছে। সুতরাং এটি হলো সর্বশেষ। তো আজ তোমাদের জন্য ছিল এটুকুই, আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সবার কাছে ছড়িয়ে দাও, যেহেতু আমি তোমাদের জন্য অনেক পরিশ্রম করে এটা করেছি। সুতরাং আমার পারিশ্রমিকের কোনো প্রয়োজন নেই, শুধু তোমাদের সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে পথ চলার শক্তি যোগাবে। তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।